আলাইকুম। আমি জান্নাতুল ফেরদাউস ঘাটনা আলিম সিনিয়র মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটা কৃষিকার একটা পাঠ নিয়ে আসছি, চতুর্থ অধ্যায়। আমরা করোনার কারণে ক্লাস নিতে পারছি না, এই জন্য অনলাইনের ব্যবস্থা করেছি। তোমরা যে যেখানে থাকো তোমাদের অভিভাবকদেরকে বলবার চেষ্টা করবা যেন আমাদের প্রতিটি বিষয়ে, প্রতিটি শিক্ষক আমরা সব বিষয়ে অনলাইনে ক্লাস দিয়েছি। তোমাদের যে যে শিক্ষকের যে যে বিষয় তোমরা সেখান থেকে সংগ্রহ করে পাঠদানগুলো শিখে নিবা, জেনে নিবা। আজকে আমি তোমাদের জন্য অধ্যায় চতুর্থ কৃষি ও জলবায়ু চ্যাপ্টারের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই পাঠগুলো মনোযোগ সহকারে শিখে নিবা এবং গ্রহণ করবা। প্রথমে এখানে আসছে, তোমরা দেখো, কৃষি ও জলবায়ু। জলবায়ু এবং কৃষি সম্পর্কে আমাদের আগে মোটামুটি ধারণা আছে, যেটা আমরা ক্লাসে আলোচনা করেছি। তারপরে আমরা এখন এখানে আরেকটু স্পষ্ট করে আলোচনা করব, যেটা তোমার জন্য ভীষণ ভালো হবে। তোমরা যে যেখানে থাকো অনলাইনে ক্লাসগুলো দেখার চেষ্টা করবা। কৃষি হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের প্রধান জীবিকা শক্তি। কৃষির মাধ্যমে বাংলাদেশের মানুষ জীবন ধারণ করে জীবিকা নির্বাহ করে। কৃষিকাজ আবহাওয়া এবং জলবায়ুর উপর নির্ভরশীল। আবহাওয়া এবং জলবায়ুর উপাদান পরিবর্তনের এই প্রভাব পড়েছে মাছ চাষ, গৃহপালিত পশুপালন এবং হাঁস মুরগি পালন ইত্যাদির উপর। আবার জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের এই বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি পাচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে দেখা দিচ্ছে আমাদের এখানে অনেক জলোচ্ছ্বাস, খরা, ঘূর্ণিঝড় এবং বিভিন্ন দুর্যোগ। আচ্ছা, যাই হোক, আমি এখন প্রথম পাঠ আমরা একটু আলোচনা করব। প্রথম পাঠে আসছে, এখানে তোমরা দেখো, আবহাওয়া এবং জলবায়ু। আবহাওয়া আমরা সাধারণত দেখা যায় বেতার বলা, টেলিভিশন বলা, বিভিন্ন থেকে আমরা খবর শুনতে থাকি এবং এই খবর আমাদের দৈনন্দিন তাপমাত্রা, আবহাওয়া, বৃষ্টিপাত ইত্যাদি তথ্য আমরা জানতে পারি। আগামী কয়েকদিনের তাপমাত্রা, আর্দ্রতা, আকাশ কেমন থাকবে সেই তথ্য আমরা জানতে পারি। এইসব তথ্য জানাটাই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। এখন সুতরাং আমরা এখানে আরেকটু স্পষ্ট করে বলতে পারি যে কোন স্থানের দৈনন্দিন বায়ুমণ্ডলের আবহাওয়ার অবস্থাকে হচ্ছে আমাদের আবহাওয়া বলে। এখানে আমি কিছু আবহাওয়ার বৈশিষ্ট্য তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এক হচ্ছে, দেখো, স্থানীয় মৌসুমী বায়ুর প্রবাহ ধারা প্রকৃত হয়। আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল, মাটির গুণাবলীতে তেমন কোনো প্রভাব ফেলে না। কোনো কোনো অঞ্চলে ফসলের পরিচর্যায় আবহাওয়ার প্রভাব বিস্তার করে। এরপরে আমরা যেতে পারি জলবায়ু। জলবায়ু হচ্ছে, এখানে জলবায়ু পরিবর্তনের কথাটি আমরা প্রায় শুনতে পারি। জলবায়ু সম্পর্কে আমরা আরেকটু স্পষ্ট করে জানতে পারি যে কোনো স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় সেই স্থানের জলবায়ু বলে। জলবায়ুর বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বোর্ডে উল্লেখ করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। বৈশিষ্ট্য হচ্ছে, জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ে বায়ুমণ্ডলের গড় অবস্থা, জলবায়ু ধীরে পরিবর্তনশীল, মাটির গুণাবলীতে প্রভাব ফেলে, কোনো কোনো অঞ্চলে ফসলের প্রকার ও জাত নির্বাচনের প্রভাব বিস্তার করে। এরপরে আমরা দেখতে পারি আবহাওয়ার উপাদান। তোমরা সবাই জানো, তোমরা সবাই 47 পৃষ্ঠার আবহাওয়ার উপাদান সম্পর্কে আরেকটু দেখবা। এখানে 9টা উপাদান দেওয়া আছে: বায়ুপাত, তাপমাত্রা, বায়ুর গতি, বায়ুর দিক, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, মেঘমালা,
দৃষ্টিগ্রাহ্যতা আর সূর্যালোক। এখানে বায়ুপাত বলা হয়েছে, তোমরা দেখো বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে পতিত পানিটাকে হচ্ছে বায়ুপাত বলে। এখানে বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, কুয়াশা, শিশির ইত্যাদি বায়ুপাতের অন্তর্ভুক্ত। এরপরে দেখো তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে এখানে কোনো কোনো স্থানের নির্দিষ্ট সময়ে কত গরম বা ঠান্ডা তাই হচ্ছে তাপমাত্রা। বায়ুর গতি, কোনো স্থানে কোনো নির্দিষ্ট সময়ে বাতাস কত বেগে প্রভাবিত হচ্ছে তাই হচ্ছে বায়ুর গতি। বায়ুর দিক, বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রভাবিত হবে সেটাই হচ্ছে বায়ুর দিক। এরপরে দেখো বায়ুর আর্দ্রতা। বাতাসের জলীয় বাষ্প পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ুর চাপ, ভূপৃষ্ঠের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুর চাপ। মেঘমালা, আকাশে মেঘের পরিমাণ। দৃষ্টিগ্রাহ্যতা, যেটা হচ্ছে আমরা খালি চোখে যত দূর পর্যন্ত আমাদের দৃষ্টি যায় বা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে দৃষ্টিগ্রাহ্যতা। সূর্যালোক, দিনের কত ঘন্টা সূর্যের আলো পাওয়া যায় তার পরিমাণটাকে বলে সূর্যালোক। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে জলবায়ুর উপাদান। জলবায়ুর উপাদান এখানে 5টা উপাদান দেওয়া আছে, সেটা হচ্ছে 48 পৃষ্ঠা। ছাত্রছাত্রীরা তোমরা, আমি বলতেছি মনোযোগ সহকারে তোমরা এগুলো দেখবা, একটু মনোযোগ দিয়ে শুনবা, তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ সুবিধা সহজ হবে। দেখো এখানে 1, সূর্য বিকিরণ। পৃথিবীর সব শক্তির উৎস হলো আমাদের এই সৌর শক্তি। স্থান ও ঋতুভেদের সৌর বিকিরণ প্রাপ্তির পার্থক্যের কারণে আবহাওয়া ও জলবায়ুর তারতম্য হয়ে থাকে। সৌর বিকিরণ পৃথিবীর পৃষ্ঠকে উষ্ণ করে, বায়ুমণ্ডলকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাছাড়া পানির বাষ্পীভবন, বায়ুর গতিশীলতা, মেঘমালা সৃষ্টি ইত্যাদি সৌর বিকিরণের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। বায়ুপুঞ্জ। বায়ুপুঞ্জটা হচ্ছে পুঞ্জীভূত আকারের নির্দিষ্ট পথে চলাচল করে। বায়ুপুঞ্জের উৎস স্থানের উপরেও কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ু নির্ভর করে। বায়ুচাপ প্রক্রিয়া। বায়ুচাপ হচ্ছে বায়ুর চাপের হ্রাস বৃদ্ধিতে বৃষ্টিপাতের মৌসুমীকে প্রভাবিত করে। বায়ুচাপ হ্রাস পেলে সাইক্লোন, মেঘ বৃষ্টির সম্ভাবনা বাড়ে। আবার বায়ুর চাপ শুষ্ক থাকলে আবহাওয়া বিরাজ করে। সমুদ্র স্রোত। আমরা দেখি যে সমুদ্র উপকূলীয়বর্তী অঞ্চলে তাপমাত্রা ও বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। শীতল স্রোতের উপর দিয়ে বায়ু প্রভাবিত হয়ে এলে তাপমাত্রা ও বৃষ্টিপাত কমে, আর স্রোত উষ্ণ হলে দুটোই বাড়ে। এরপরে হচ্ছে ভূমি বন্ধুরতা। সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা ওই স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। উষ্ণতা বাড়লে তাপমাত্রা ও বায়ুর চাপ কমে। ছাত্রছাত্রীরা তোমরা খেয়াল করবা যে আমরা এই যে প্রথম পার্টটা আমরা আলোচনা করলাম, এই প্রথম পার্টে আমাদের এখনো অনেকগুলো MCQ আমরা পেতে পারি, তাছাড়া অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন এগুলো থেকে আমরা পেতে পারি। মনোযোগ দিয়ে পড়লে অনুধাবন প্রশ্ন আমরা পেতে পারি। যেমন ধরো জলবায়ুর বৈশিষ্ট্য, আবহাওয়ার বৈশিষ্ট্য, বা জলবায়ু কাকে বলে, আবহাওয়া কাকে বলে, এগুলো আমরা জানতে পারি। যাই হোক, আজকে আমার পাঠ এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আবার আলোচনা করবো অন্য একটা পাঠ নিয়ে। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। বিশেষ করে তোমাদের অভিভাবকদের বলতেছি আমি, আপনারা বাচ্চাদের বাড়িতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আঙ্গিনাটা, ওদের খাবার আগে হাত যেন ভালো করে ধুয়ে ফেলে, বাইরে থেকে আসার পর যেন হাত ধুয়ে খাবার খায়, কোনো কিছু ধরার আগে যেন এরা হাতগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং এদের প্রতি আপনারা যত্নবান হবেন। আর বিশেষ করে তোমরা বাসায় ভালো পুষ্টিকর সুষম খাবার খাবা, ভালো বেশি করে পড়ালেখা করবা। আমাদের যখন মাদ্রাসা খোলা হবে তখনই আমাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, আমরা যেন পরীক্ষা নেওয়া হয় সেই হিসাবে তোমরা বাসায় একটু পাঠগুলো আলোচনা করবে। আজকে আমি তোমাদের সাথে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।